আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৯৮ ফিলিস্তিনির। জানিয়ে দেব যুক্তরাষ্ট্র রাশিয়া একে অপরের জন্য পরমাণুর হুমকি হয়ে উঠেছে। এরপর রয়েছে এবার ফিলিস্তিনকে স্বীকৃতির ইঙ্গিত দিল ন্যাটোভুক্ত দেশ। সর্বশেষ থাকছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে অস্ত্র ত্যাগ করবে না যোদ্ধারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৯৮ ফিলিস্তিনির। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,০০০-এরও বেশি। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬০,৪৩০ জন দাঁড়িয়েছে। শনিবার ২ আগস্ট ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে খবর সংবাদ সংস্থা আনাদোলুর। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৬০,৪৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় ৯৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছে আরও ১,০৭৯ জন, যার ফলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,৪৮,৭২২ জন দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়েছে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে মানবিক সহায়তা নিতে গিয়ে ৩৯ জন নিহত এবং ৮৪৯ জন আহত হয়েছেন। এর মধ্য দিয়ে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনি সংখ্যা দাঁড়ালো ১,৪২২ জন পৌঁছেছে। আর গত ২৭ মে থেকে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আরও ১০,০৬৭ জনেরও বেশি আহত হয়েছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এই দিন তারা ১,২০০ জনেরও বেশি হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে নিয়ে আসে। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশের চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু বিরতির ২ মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবাদী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োদ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও রয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র রাশিয়া একে অপরের জন্য পরমাণু হুমকি হয়ে উঠেছে। বিশ্ব এখন নতুন এক পারমাণবিক উত্তেজনার দিকে ধাবিত হচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার জলসীমার কাছাকাছি ২টি কৌশলগত পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্তকে অনেকেই দ্বিতীয় সিনারিও যুদ্ধের সূচনা স্বরূপ দেখছে। বিশ্ব রাজনীতিতে এরা প্রভাব স্পষ্ট। আন্তর্জাতিক বাজারে এখনই উদ্বেগ ছড়িয়ে পড়ে পশ্চিমা জোট ন্যাটোর মিত্রদেশগুলো সতর্ক অবস্থান নিয়েছে এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক নতুন করে উত্তেজনার শিকার হয়ে উঠেছে। মেদভেদের হুঁশিয়ারি এবং ট্রাম্পের জবাব। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পকে সরাসরি সতর্ক করে দিয়ে ডেড হ্যান্ড নামক রুশ পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা কতটা ভয়াবহ হতে পারে তা বুঝে চলা উচিত। এই মন্তব্যের পর ট্রাম্প ওই সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন এবং মেদভেদেবের বক্তব্যকে উস্কানিমূলক ও নির্বোধের মতো হুমকি বলে আখ্যা দেন। বিশ্লেষকেরা বলছেন মেদভেদেব ট্রাম্প এবং এই বাক্যদণ্ড পারমাণবিক যুগের সেই স্নায়ুযুদ্ধের স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে, যখন পারমাণবিক অস্ত্র নিয়ে হুমকির প্রতি হুমকি বিশ্বকে একাধিকবার বিপর্যয়ের মুখে ফেলেছিল। ট্রাম্পের বার্তা স্পষ্ট, উস্কানি বরদাস্ত নয়। ট্রাম্প দাবি করেছেন সাবমেরিন মোতায়েনের একটি প্রতিরোধমূলক ও সতর্কতামূলক পদক্ষেপ, তবে সমালোচকরা বলছেন এটি স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে বড় পারমাণবিক প্রদর্শন। এর মাধ্যমে মস্কোকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে ওয়াশিংটন এখন আর মুখ বুজে সহ্য করবে না। সাবমেরিন মোতায়েনের পাশাপাশি রাশিয়ার উপর শুল্ক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা জোরদার করা হচ্ছে। বিশেষত যেসব দেশ রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে, যেমন ভারত, তাদের উপর চাপ বাড়ানো হচ্ছে। ভারত, ব্রাজিল ও চীনের মতো ব্রিক্স সদস্যদের রাশিয়ার প্রতি নরম মনোভাব ট্রাম্প প্রশাসনের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রের সাবমেরিন কতটা বিপজ্জনক। ট্রাম্প যেসব সাবমেরিন পাঠায় সেগুলো হাই ও ক্লাস ব্যালিস্টিক সাবমেরিন, প্রতিটি বহন করতে পারে একাধিক পারমাণবিক ওয়ারহেড এবং এগুলো রাডার শনাক্তকরণ ব্যবস্থার বাইরে থেকে কাজ করতে সক্ষম। এসব সাবমেরিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক ট্রায়াডের সবচেয়ে নির্ভরযোগ্য বিধ্বংসী অংশ। ডেড হ্যান্ড এবং পারমাণবিক ভয়। মেদভেদেব যেসব কথা বলেছেন তা শুধু কথার খেলা নয়। তার উল্লেখিত ডেড হ্যান্ড ব্যবস্থা এমন এক পারমাণবিক কৌশল যেখানে রাশিয়ার পুরো নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা পারমাণবিক প্রতিশোধ চালাতে সক্ষম। এই তথ্য পশ্চিমা দেশগুলোতে প্রবল উদ্যোগের জন্ম দিয়েছে এবং ট্রাম্পের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে বলেই মনে করছে হচ্ছে। যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক পদক্ষেপের লক্ষ্যবস্তু ভারত রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র আমদানির অব্যাহত রাখায় ট্রাম্প তার উপর 25% শুল্ক আরোপ করেছেন। ব্রিক্স জোটের দেশগুলোর প্রতি ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি এখন কঠোরতর। যুক্তরাষ্ট্র ভারতের উপর চাপ বাড়িয়ে অন্যদের জন্য বার্তা দিতে চায়, ওয়াশিংটনের হুঁশিয়ারি অগ্রাহ্য করা যাবে না। বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটন ও মস্কোর দিকে। এই উত্তেজনার পরিণতি কি হবে, কূটনীতি নাকি সংঘর্ষ, তা নির্ধারণ করবে সামনের কয়েকটি গুরুত্বপূর্ণ দিন। এবার ফিলিস্তিনকে স্বীকৃতির ইঙ্গিত দিল ন্যাটোভুক্ত দেশ। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ন্যাটোভুক্ত একটি দেশ। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক এই জোটে অপেক্ষাকৃত নতুন সদস্য হলেও দেশটির এমন ইঙ্গিত হইচই পড়ে গেছে। ফিনল্যান্ড বলছে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছে, প্রয়োজন শুধু আনুষ্ঠানিক প্রস্তাবের। বৃহস্পতিবার এই কথা জানিয়েছে ন্যাটোর সদস্য রাষ্ট্র ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। ফিনল্যান্ডের সংবিধান অনুযায়ী কোনো দেশকে স্বীকৃতি দেওয়া হবে কিনা তা সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট, তবে তার আগে সরকারের কাছে থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করতে হয়। ফিনিশ সংবাদ সংস্থা এসটিটিকে স্টাব জানায় এই এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন ফিনল্যান্ডের সিদ্ধান্ত নেওয়া উচিত। 2023 সালের অক্টোবর থেকেই কঠিন এই প্রশ্ন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে ফিনল্যান্ড। স্টাবের ভাষায় এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে তাতে আমি মনে করি ফিনল্যান্ডের অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। কোনো শর্ত ছাড়া যদি সরকার কোনো প্রস্তাব দেয় তাহলে তাৎক্ষণিক তা গ্রহণ করতে রাজি আছেন বলেও জানান স্টাব। ক্রিশ্চিয়ান ডেমোক্রেটস দ্য ফিন্স পার্টি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করছে, তবে আদৌ এ ধরনের কোনো প্রস্তাব দেবে কিনা তা নির্ভর করছে ফিনিশ সরকারের উপর। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে অস্ত্র ত্যাগ করবে না যোদ্ধারা। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে একটি স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা নিজেদের অস্ত্র পরিত্যাগ করবে না। শনিবার এক বিবৃতিতে হামাস একথা জানিয়েছে। এর আগে ইসরায়েলি পত্রিকা হারেতস এক প্রতিবেদন দাবি করে মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপের একটি কথোপকথনের অডিওতে তাকে বলতে শোনা গেছে হামাস নাকি নিরস্ত্রীকরণের বিষয়ে রাজি হয়েছে এবং আমরা যুদ্ধের সমাপ্তির কাছাকাছি আছি। এই দাবির পরিপ্রেক্ষিতে হামাস টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, কিছু সংবাদ মাধ্যম মার্কিন দূত স্টিভ উইটকপের বরাত দিয়ে বলা হয়েছে যে হামাস অস্ত্র ত্যাগ করতে রাজি আছে। এ ধরনের দাবির জবাবে আমরা স্পষ্ট বলতে চাই, যতদিন দখলদারিত্ব চলবে ততদিন প্রতিরোধ এবং অস্ত্র আমাদের একটি বৈধ জাতীয় অধিকার, যা আন্তর্জাতিক আইন ও চুক্তি দ্বারা স্বীকৃত। বিবৃতিতে আরও বলা হয়, এই অধিকার থেকে আমরা কেবল তখনই সরে আসব যখন আমাদের সব জাতীয় অধিকার, বিশেষ করে পূর্ণ স্বাধীনতা ও জেরুজালেমকে রাজধানী করে একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। স্টিভ উইটকপ শনিবার তেল আবিবের ইসরায়েলি জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শত শত মানুষ একটি যুদ্ধবিরতি চুক্তির দাবিতে সমবেত হয়, যাতে গাজা উপত্যকায় আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করা হয়। যুদ্ধ শুরুর পর থেকে এটি উইটকপের তৃতীয় সফর। তার সফরের আগেই হামাস ও ইসলামিক জিহাদের ইসরায়েলি দুই জিম্মি এভিয়ার ডেভিড ও রম ব্রাসলিজ ভস্কির দুর্বল ও কঙ্কালসার ভিডিও প্রকাশ করে, যা নতুন করে ক্ষোভ উস্কে দেয়। এর আগের দিন শুক্রবার উইটকপ গাজার দক্ষিণাঞ্চলে বিবৃত জিএইচে পরিচালিত একটি ত্রাণকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, এই সফরের উদ্দেশ্য হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার মানবিক পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া এবং খাদ্য চিকিৎসা সহায়তা পাঠানোর একটি কার্যকর পরিকল্পনা তৈরি করা। তবে এই সফর নিয়ে হামাস কড়া সমালোচনা করা জানায় এটি একটি প্রচারণমূলক নাটক, যার উদ্দেশ্য হলো ইসরায়েলের বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক সমালোচনা থেকে মনোযোগ সরিয়ে নেওয়া। এছাড়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, তাদের বেশিরভাগই নারী ও শিশু। মানবাধিকার বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগে গত বছর নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াওব পার্লামেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি গাজায় চলমান অভিযানের কারণে ইসরায়েলের আন্তর্জাতিক বিচার আদালত গণহত্যার মামলার মুখোমুখি হয়।